এই লোকটি তার প্রেগনেন্ট বউকে নিয়ে গ্রামে চলে যায়। প্রথম দিকে তারা খুব সুখে শান্তিতে বসবাস করলেও ধীরে ধীরে তাদের উপরে নেমে আসে ভয়ানক কিছু। একটা মহিলার আত্মা যে কিনা প্রেগনেন্ট মহিলাদেরকে মেরে ফেলত এবং তাদের বাচ্চাকে নিয়ে যেত। এই মেয়েটি গ্রামে আসার সাথে সাথে সেই আত্মা তার পিছু করতে থাকে। আবার এই মেয়েটির হাজবেন্ডের সঙ্গে ওই আত্মার গভীর সম্পর্ক রয়েছে, কিন্তু শেষমেশ এই মেয়েটি কি ওই আত্মার হাত থেকে বাঁচতে পারবে? তো বন্ধুরা, এই রহস্য রোমাঞ্চকর ভুতুড়ে মুভিটার গল্প শুরু করা যাক। মুভির শুরুতেই দেখতে পাই একজন প্রেগনেন্ট মহিলা যে ক্ষেতের মধ্যে খুব ভয় অবস্থায় পালাচ্ছে। সে এমনভাবে পালাচ্ছে দেখে মনে হচ্ছে কেউ তার পিছু করছে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে সে ক্ষেতের মধ্যে পড়ে যায় এবং সেখানে 3টে বাচ্চা চলে আসে আর তাদের হাতে চাকু থাকে। চাকু দেখিয়ে তারা ওই মহিলাকে বলে, তোমার বাচ্চার সঙ্গে আমরা খেলতে চাই। তখন মহিলা ওই চাকু দিয়ে নিজের পিঠ কেটে ফেলে আর তখনই স্ক্রিন ব্ল্যাক আউট হয়ে যায়। এরপর আমাদেরকে কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে সাক্ষী আর হেমন্ত বিবাহিত জীবন অতিবাহিত করছে। আর সাক্ষী এখন 8 মাসের প্রেগনেন্ট। হেমন্ত খুবই ঋণগ্রস্ত অবস্থায় ছিল এবং ঠিক সময় পরিশোধ করতে না পারায় ঋণদাতা এসে তাকে অনেক মারধর করত। তার পাশাপাশি পাওনা টাকা দ্রুত পরিশোধ করতে বলতো। এই বিষয়ে সাক্ষী অনেক ভয় পেয়ে যায় আর তার এবং নিজের হাজবেন্ডের সেফটির কথা চিন্তা করে বলে, চলো আমরা শহর থেকে দূরে কোথাও চলে যাই, যেখানে গুন্ডারা তার কাছে পৌঁছাতে পারবে না। তখন হেমন্ত তার ড্রাইভার কাজলকে ডাক দেয় আর কাজল তাকে এবং তার স্ত্রীকে তার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বলে। সে বলে, আপনারা সেখানে গেলে ভালো থাকতে পারবেন, কারণ সেখানে তেমন একটা মানুষ আসা যাওয়া করে না, কারণ ওই গ্রামে মাত্র 5টা ঘর রয়েছে। তারা ওই রাতে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। সকালের পরপরই তারা গ্রামে পৌঁছে যায়। কাজল একটা ক্ষেতের মধ্যে গাড়ি থামায়, সামনের দিকে রাস্তায় এগিয়ে যেতে বলে, কারণ ক্ষেতের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে সামনের দিক নেওয়া সম্ভব নয়। তারা দুজনে ক্ষেতের ভেতর দিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু তারা ক্ষেতের মধ্যে হারিয়ে যায়। তারা রাস্তা খুঁজে পায় না। অনেক সময় ধরে রাস্তা খুঁজতে খুঁজতে সাক্ষীও ক্লান্ত হয়ে যায়। তখন হেমন্ত সাক্ষীকে সেখানে বসিয়ে রেখে নিজেই ঘর খুঁজতে বের হয়। এদিকে সন্ধ্যা হয়ে গেলেও হেমন্তের আসার কোনো খোঁজ নেই, তাই সাক্ষী নিজেই হেমন্তের খোঁজে বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর সে একটা ঘর খুঁজে পায় আর হেমন্তের আওয়াজ শুনতে পায়। হেমন্তের আওয়াজ শুনতে শুনতে তার সামনে এক মহিলা এসে পড়ে। হেমন্ত বলে সে হচ্ছে কাজলের স্ত্রী, যে কিনা কাজলের কথায় তাদেরকে দেখাশোনা করতে এসেছে। সন্ধ্যা হয়ে গেলে সবাই খাবার দাবার করতে বসে। তখন সাক্ষী ভানুদিকে জিজ্ঞাসা করে, তোমাদের পেছনে যে রুমটা রয়েছে সেটা কার? তখন ভানুদি বলে, ওটা আমার দেবর যোগেশের, কিন্তু সে মারা যাওয়ার পর ওখানে আর কেউ থাকে না। পরের দিন সকালবেলা সাক্ষী ওই ঘরটায় যায় আর সেখানে গিয়ে সে ক্ষেতের দিকে যাওয়ার একটা দরজা খুঁজে পায়। সে ক্ষেতের মধ্যে প্রবেশ করতেই একটা কুয়োর কাছে এসে পৌঁছায়। তখন সেখানে হেমন্ত চলে আসে আর তাকে ওখান থেকে ঘরে নিয়ে যায়। রাতে হেমন্ত সাক্ষীকে বলে আর একদিন পর সে আর কাজল শহরে যাবে টাকা জোগাড় করতে। এই কথা শুনে সাক্ষী রেগে যায় আর বলে, আমিও তোমাদের সঙ্গে যাব। কিন্তু হেমন্ত তাকে বলে, এই শরীরে শহরে যাওয়া ঠিক হবে না, তার উচিত ভানুদির সঙ্গে থাকা, ভানুদি তার দেখাশোনা করবে। পরের দিন সকালে সাক্ষীকে চুপচাপ বসে থাকতে দেখা যায়। তখন ভানুদি একটা গল্প শোনাতে শুরু করে, যেখানে একটা কাক পাখি তার ডিমগুলোকে বাঁচানোর জন্য একটা ময়না পাখির সঙ্গে তার ডিমগুলো অদল বদল করে নেয়। তার পরের দিন একটা সাপ এসে কাকের ডিম না খেয়ে ওই ময়না পাখির ডিমগুলো খেয়ে নেয়। এই গল্প শুনে তার একটু অদ্ভুত লাগে আর এসব অদ্ভুত অদ্ভুত কাহিনীর পেছনে হয়তো কোনো কারণ থাকতে পারে, তার সাক্ষীও বুঝতে পারে। তারপরে সাক্ষীর পুরো দিন ভানুদির সঙ্গে খুব ভালোই কাটে। রাতে সাক্ষী আর বসন্ত কথা বলছিল, যেখানে হেমন্ত সাক্ষীর থেকে ছেলে বাচ্চার আশা করছিল। তখন সাক্ষী বলে, ছেলে মেয়ে যেটাই হোক সেটাই তো আমাদেরই। এর পরের দিন সাক্ষী এক মহিলাকে কাট কাটতে দেখতে পায়। এই মহিলাটা হলো সেই মহিলা যাকে আমরা একেবারে মুভির শুরুতেই দেখেছিলাম। সাক্ষী তার সঙ্গে কথা বলতেই যাবে, তখনই সেখানে ভানুদি চলে আসে আর সে বলে সে হচ্ছে ভানুদির ছোট ছেলের বউ রানী। এরপরে ভানুদি তাকে বলে, রানী যখন 8 মাসের প্রেগনেন্ট ছিল তখন একটা অ্যাক্সিডেন্টে তার বাচ্চা হারিয়ে ফেলে। এতে করে তার ছেলে রাজবীর অনেক কষ্ট পায় আর সে শহরে চলে যায়। আর ওই ঘটনার পর রানী কোমায় চলে যায় এবং কারোর সঙ্গে কথাই বলে না। আর এইদিকে সাক্ষী দেখে ভানুদি সারাদিনই রানীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। আর রানীর চোখ দেখে সাক্ষী বুঝতে পারে সে যেন সাক্ষীকে কিছু বলতে চায়। সন্ধ্যায় ভানুদি চলে গেলে সাক্ষী মেইন দরজায় কারোর আওয়াজ শুনতে পায়। সেখানে গিয়ে কাউকেই দেখতে পায় না। এরপরে সে যখন সেখান থেকে চলেই যেতে লাগবে তখনই সে আবারও আওয়াজ শুনতে পায় আর পেছনে তাকিয়ে দেখে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, কিন্তু মুহূর্তের মধ্যেই বাচ্চাটি লুকিয়ে যায়। এরপরে আরো 2টা বাচ্চাকে দেখতে পায় এবং তারাও লুকিয়ে পড়ে। মানে তারা এমন একটা কাজ করছিল যেন সাক্ষীর সঙ্গে তারা লুকোচুরি খেলছে। তখনই সেখানে ভানুদি চলে আসে আর ওই বাচ্চাদের থেকে দূরে থাকতে বলে। পরের দিন সকালে আবারও সাক্ষী ওই 3 বাচ্চাকে দেখতে পায়। সে তাদেরকে ফলো করতে করতে দরজায় একটা রেডিও দেখতে পায়। সেই রেডিওতে একটা মহিলা অদ্ভুত রকমের গান গাচ্ছে। বাচ্চাগুলো তখন আবারও তার সঙ্গে লুকোচুরি খেলে। তখন সেখানে ভানুদি চলে আসে। ওই রেডিওটা দেখে ভানুদি রেগে যায় এবং সেটা ফেলে দেয়। তখন ভানুদি সাক্ষীকে বলে, তোমার স্বামী তোমার কাছ থেকে ছেলে বাচ্চা চাচ্ছে আর তোমার পেটে মেয়ে বাচ্চা।
এই জন্য সে সাক্ষীকে অপমান করার চেষ্টা করে এবং সে রুমের মধ্যে চলে যায়। এরপরে রাতে যখন হেমন্ত বাসায় আসে তখন সাক্ষী তাকে সব বলে আর এখান থেকে চলে যাওয়ার জন্য জেদ করতে থাকে। আর তারা রাতের মধ্যে সেখান থেকে চলে যাওয়ার জন্য রওনা দেয়। তখনই হেমন্তর মাথায় কেউ এসে আঘাত করে, আর সেটা অন্য কেউ নয়, সে হলো কাজল। আর ভানুদিও পেছন থেকে এসে সাক্ষীকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপরে সাক্ষীর যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটা জগের সামনে দেখতে পায়। তখন সে দেখতে পায় তার পোশাকও চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে ভানুদি তাকে একটা বিছানায় শুইয়ে দেয় এবং তার হাত পা বেঁধে দেয়। এরপরে সে সাক্ষীকে বলতে থাকে, বেশ কয়েক বছর আগে আমার দেবর যোগেশের সঙ্গে সোনেরা নামের একটি মেয়ের বিয়ে হয়। আমার 4টি বাচ্চা ছিল। বড় ছেলে রাজবীর, যে কিনা এখন শহরে থাকে, আর 3জনই ছোট বাচ্চা। 3 ছোট বাচ্চারা তারাই ছিল যারা সাক্ষীর সঙ্গে খেলাধুলা করছিল। বাচ্চা 3টি সোনেরাকে অনেক পছন্দ করত। এই বিষয়টা তার একটুও ভালো লাগতো না। তখন সে যোগেশকে এসব বলে, আর যোগেশ সোনেরাকে অনেক বোঝায়, কিন্তু সোনেরা কিছুই বুঝতে চাইছিল না। এর জন্য সে যোগেশকে ছুরি বসিয়ে দেয়। আর তখন সে 8 মাসের প্রেগনেন্ট ছিল। এরপরে যোগেশকে মারার পর সে নিজেও ওই কুয়োতে ঝাঁপ দেয়। তার সাথে ভানুদের 3 ছেলেও কুয়োতে ঝাঁপ দিয়ে মারা যায়। অর্থাৎ সাক্ষীর সঙ্গে যারা খেলছিল তারা কেউ নয়, ওই 3টি বাচ্চার আত্মা। এরপরে ভানুদি রাজবীরকে বিয়ে করায় রানীর সঙ্গে। রানী যখন 8 মাসের প্রেগনেন্ট ছিল তখন সোনেরা তাকে বশীভূত করে ফেলে এবং তার বাচ্চাকে মেরে ফেলে। এভাবে রাজবীরকে আরও 2বার বিয়ে করানো হয় এবং একইভাবে তার স্ত্রী এবং বাচ্চাদেরকে মেরে ফেলা হয়। চতুর্থবার তারা রাজবীরকে শহরে বিয়ে করায়, আর তার স্ত্রীও সাক্ষীর মতো 8 মাসের প্রেগনেন্ট হয়ে যায়। তখন এক জ্যোতিষী বলে, যদি কোনো 8 মাসের প্রেগনেন্ট মহিলা ওই ঘরে 3 দিন 3 রাত সহি সালামতে থাকতে পারে তাহলে তাদের ঘর থেকে সোনেরার আত্মা উঠে যাবে, আর শহরে রাজবীর এবং তার ওয়াইফও ভালো থাকতে পারবে। তো এইবার সাক্ষী সেই সাপ এবং পাখির গল্প বুঝতে পারে। পরের দিন সকালে সে আবার হেমন্তকে খুঁজতে বের হয়, আর ওই রেডিও সে আবারও দেখতে পায় এবং ভয় পেয়ে ঘরে চলে যায়। কিন্তু ঘরে আসার পর সাক্ষী আবারও সেই 3 বাচ্চাকে দেখতে পায়। তখন ওই বাচ্চা 3টি তাকে বলে তারাও সাক্ষীর বাচ্চার সঙ্গে খেলতে চায়। তখন সাক্ষী ওই বাচ্চা 3টিকে ফলো করতে করতে সেই কুয়োর পাশে চলে আসে। সেখানে এসে দেখতে পায় সোনেরা কুয়োতে ঝাঁপ দিচ্ছে। সাক্ষী তখন এখানে এসে কাউকে দেখতে পায় না। এরপরে সাক্ষী সেখান থেকে বাসায় চলে আসতে লাগে, কিন্তু ঘুরে ফিরে সেই একই জায়গায় এসে থেমে যায়। এমন সময় সে কাজল এবং ভানুদের আওয়াজ শুনতে পায়। তখন সে তাদেরকে ভয় পেয়ে সেই রুমটায় চলে যায়। এই রুমে সে কিছু সময়ের জন্য সোনেরাকে দেখতে পায়। এরপরে সে দেখে সেখানে ভানুদি এসে তার উপরে তেল ছিটিয়ে তাকে জীবন্ত পুড়িয়ে ফেলছে। হঠাৎ তার ঘুম ভেঙে যায়, আর সে বুঝতে পারে এগুলো তার স্বপ্ন ছিল। তখন সে আবারও সেখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করছিল, কিন্তু সে কোনো মতোই বের হতে পারছিল না। তখন ক্লান্ত হয়ে ক্ষেতের মধ্যেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সাক্ষী ঘুম থেকে উঠে সে খুব ক্ষুধার্ত ছিল, তাই সে পেছনের ঘরটায় চলে যায় এবং খাবার খুঁজতে থাকে। আর তার সঙ্গে যা কিছু ঘটেছিল তার সত্যতা জানার চেষ্টা করছিল। তখন সেখানে গিয়ে সে দেখতে পায় সেই বাচ্চা 3টি সোনেরার সঙ্গে কথা বলছে, আর তারা বলছে তার পেটে যে বাচ্চা রয়েছে তারা তার খেয়াল রাখবে। তখনই সেখানে ভানুদি এবং যোগেশ চলে আসে আর সোনেরাকে মারতে থাকে। তখন বাচ্চারা সোনেরাকে আত্মরক্ষার জন্য একটা ছুরি দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছুরি যোগেশের পেটে ঢুকে যায়। তখন সেখানে কাজল এবং ভানুদি এসে পড়ে, আর তারা মনে করে সোনেরা ইচ্ছে করেই যোগেশকে মেরে ফেলেছে। এরপরে সাক্ষী সেই সিন দেখতে পায় যা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। সোনেরা একটা চাকু নিয়ে আসে, আর রানী সেই ছুরি নিজের পেটে ঢুকিয়ে দেয়। পরদিন রাত্রেবেলা সাক্ষী দেখতে পায় পেছনের রুমে আগুন লেগেছে। সে যখন পেছনের রুমে যায় গিয়ে দেখতে পায় সেখানে কোনো আগুন নেই। এরপর দেখা যায় সাক্ষীর পেট নিজে নিজেই জ্বলতে থাকে। তখন সাক্ষীর জ্ঞান ফিরে আসে এবং সে দেখতে পায় একটা বাচ্চার জন্ম দিয়েছে, আর সেই 3 বাচ্চা আর সোনেরা তার বাচ্চাকে নিয়ে গেছে। এমন সময় তার ঘুম ভাঙে। পরদিন সকালে তার কাছে তার বাচ্চাকে না দেখতে পেয়ে সে কুয়োর কাছে চলে যায়। সেখানে ভানুদি এবং তান্ত্রিক কুপ্রথার জন্য তার সন্তানকে বিসর্জন দিচ্ছিল, যেন তাদের জমিতে ভালো ফসল হয়। আর তখনই রাজবীর সেখানে একটা বাচ্চাকে কুয়োতে ফেলে দেয়। কাজল বলে এবছর ফসল খুব ভালো হবে। এই প্রথমবার সাক্ষী রাজবীরকে দেখতে পায়। এরপরে তারা যখন ওখান থেকে চলে যায় তখন সাক্ষী কুয়োর পাশে চলে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় সেখানে হাজার হাজার বাচ্চা লাশ পড়ে আছে। তখন আবারও তার ঘোর কেটে যায়, আর আমরা বুঝতে পারি এগুলো সবই তার কল্পনা ছিল। এরপরে আবার সাক্ষী সেই 3 বাচ্চাকে দেখতে পায় এবং তাদের পেছন পেছন ক্ষেতের মাঝখানে চলে আসে। তখন সে সোনেরাকে তার আসল রূপে দেখতে পায়। এরপরে বাচ্চারা তার হাতে একটা চাকু দেয়, যেন তার হাতের উপরে কোনো কন্ট্রোল নেই। এই সময় স্ক্রিন আবারও ব্ল্যাকআউট হয়ে যায়। কিছুক্ষণ পর সাক্ষীকে তার বাসার সামনে বসে থাকতে দেখা যায়। তখন ভানুদি তাকে জীবিত এবং তার বাচ্চাকে জীবিত দেখে খুব খুশি হয়ে যায়, আর বলে সোনেরার ছায়া চিরজীবনের জন্য তাদের থেকে চলে গেছে। তখনই সেখানে হেমন্ত এবং কাজল চলে আসে। হেমন্ত তাকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু সাক্ষী বলে সে এর পর্দা ফাঁস করেই তারপরে যাবে, কারণ সে সবকিছু জেনে গেছে। আসলে স্ক্রিন যখন ব্ল্যাকআউট হয়ে গিয়েছিল তখন সাক্ষী তার পেটে ছুরি ঢুকায়নি। তখন সাক্ষী সোনেরাকে অনেক অনুরোধ করছিল যেন তার বাচ্চাকে না মারে। সে তখন বলে সে সোনেরার হয়ে প্রতিশোধ নেবে এবং এই
কুপ্রথার সমাপ্তি ঘটাবে। এইসব শুনে সোনেরা সাক্ষীকে ছেড়ে দেয়। এরপরে সে সোনেরার আসল কাহিনী বলতে শুরু করে, যা আসলে সোনেরা সাক্ষীকে বলেছিল। কাজল আর ভানুদি ভেবেছিল সোনেরা যোগেশকে মেরে ফেলেছে, যে কারণে তারা দুজনে সোনেরাকে তার রুমে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলে। কিন্তু সে জ্বলে গেলেও একটি বাচ্চার জন্ম দিয়েছিল। সেই বাচ্চাটিকে কাজল আর ভানুদি গ্রামের কুপ্রথার জন্য মেরে ফেলে, যেখানে সোনেরাও এই কুয়োতে পুরা অবস্থায় এসে ঝাঁপ দেয়। আর ভানুদির বাচ্চা তিনটিও ওই কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ফেলে। সোনেরা এবং তার বাচ্চাকে বাঁচানোর জন্য ওই বাচ্চা তিনটি ঝাঁপ দিয়েছিল। সাক্ষী যখন এই কাহিনী বলছিল তখন ভানুদি বলে সোনেরা তার সব বৌমাদের এবং তার বাচ্চাদেরকে মেরে ফেলেছিল। সে বলে সোনেরা বাচ্চাকে কেড়ে নিয়েছিল শুধুমাত্র ওই কুপ্রথা বন্ধ করার জন্য, কারণ ওইসব বাচ্চা জন্ম হলে তোরা ওই বাচ্চাদেরকে উৎসর্গ করে দিতি। আর ওই বাচ্চাদের মাকে সোনেরা নয়, বরং কাজল, ভানুদি আর রাজবীর মিলেই মেরেছে, কারণ ওই বউদের মাধ্যমে তাদের অপকর্মের কথা হয়তো গ্রামের বাইরে চলে যেত। এইসব শুনে ভানুদি তাকেও মেরে ফেলার হুমকি দেয়। আর তখনই সাক্ষী অবাক করা একটা কথা বলে, আর আমরা জানতে পারি রাজবীর আসলে কেউ নয়, বরং হেমন্তই আসলে রাজবীর ছিল, যে কিনা শহরে গিয়ে তার চতুর্থ বউ হিসেবে সাক্ষীকে বিয়ে করেছে। আর সাক্ষী রাজবীরকে তখন দেখেছিল যখন সে ওই কুপ্রথার বাচ্চা ফেলে দেওয়ার বিষয়টি হ্যালুসিনেট করেছিল। তখন রাজবীর তাকে মারতে আসলে তাকে তার গলায় ছুরি ধরে আর সেখান থেকে বের হয়ে যায়। একটু সামনে আসতেই ছুরিটা ফেলে দেয়। এরপরে রাজবীর সেই ছুরি উঠিয়ে মারতে গেলে রানী এসে তার উপরে হামলা করে, আর এখানে রানী রাজবীরকে খুন করে ফেলে। তখন সাক্ষী আবারও ক্ষেতের সেই জায়গায় এসে হারিয়ে যায়, আর সেই তিন বাচ্চা এসে তাকে সঠিক পথ দেখিয়ে দেয়। আর তখন সাক্ষী রানীকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার অনেক ভালো লাগে। হয়তো সবসময় আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি না, কিন্তু বিশ্বাস করুন, আপনাদের কমেন্ট যখন দেখি তখন আনন্দে বুকটা ভরে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।